নমস্কার, ফাইনালি বাঙালির আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি আমি আর শুভদা ম্যাচের রিভিউ নিয়ে। আজকে ম্যাচ ছিল আহমেদাবাদে, গুজরাট টাইটান্স ভার্সেস রাজস্থান রয়্যালস, এবং গুজরাট টাইটান্স আই গেস 58 রানসে ম্যাচটা জিতে নিয়েছে। তো শুভদা, ম্যাচটা তুমি দেখলে, কেমন লাগলো বলো আজকের এই ম্যাচটা? আবার প্রথম কথা হচ্ছে ফার্স্ট হাফ দেখিনি ভাই, কষ্ট হিসাব ভাই, অফিসের চাপে ফার্স্ট হাফ দেখা সম্ভব হয়নি। সেকেন্ড হাফ দেখছিলাম and it was like the most one-sided T20 match you can ever have. ঠিক আছে, কি সুন্দর আমাদের রাজস্থান রয়্যালস এর ক্যাপ্টেন, বড় ক্যাপ্টেন, কি সুন্দর টেস্ট ক্রিকেট খেলো দেখলি। এত সুন্দর রাহুল দ্রাবিড়ের মতন ধরা মনে হচ্ছিল। এত রান চেস করতে গিয়ে সে নাকি করে কত 25 না 30 রান করে, 30 এই বলে অলমোস্ট রান অফ অল স্ট্রাইক রেট, অলমোস্ট। হ্যাঁ, তো মোস্ট বোরিং ম্যাচ হয় যাকে বলে। সেকেন্ড হাফটা পুরো বোরিং। বাট যেটা নিয়ে আমরা কিছুদিন আগে কথা বলছিলাম যে আবার কিন্তু আইপিএল আগের মতোই ফিরে এসছে। মাঝখানে 10 দিনের একটা মনে হয় ঘুম দিয়ে আবার কিন্তু 200 ভার্সেস 200 টাইপ অফ ম্যাচেস আবার কিন্তু শুরু হয়ে গেছে। আজকে হয়নি, কিন্তু আমরা কিন্তু আবার অন রেগুলার নোট দেখতে পাচ্ছি। যাই হোক, আজকে গুজরাট ফার্স্টে ব্যাট করে, রাজস্থান টসে জিতে সঞ্জু স্যামসন টসে বলে যে ডিউ ফ্যাক্টর একটা পয়েন্ট হতে পারে সেকেন্ড ইনিংসে, তো সেই কারণে ওরা চেস করতে পছন্দ করবে এবং গুজরাটকে ব্যাটিং করতে পাঠায়। শুভমান গিল আজকে জফরা আর্চারের বলে বোল্ড হয়ে যায় এবং সেখান থেকে সুদর্শন এবং বাটলারের একটা খুব সুন্দর পার্টনারশিপ আমরা দেখতে পাই। সাই সুদর্শন অ্যাজ অলওয়েজ হেল্ড ওয়ান এন্ড। তো যেমন ওর আইপিএলটা যাচ্ছে প্রথম থেকে, আজকেও একটা চমৎকার ইনিংস খেলেছে 82 রানসের। বাটলারও সেট হয়ে যাওয়ার পর আজকে আউট হয়ে যায়, কিন্তু যথেষ্ট মানে ইনিংসকে একটা স্টেবিলিটি দিয়ে যায়। তারপরে আমরা দেখি যে শাহরুখ খান, আপনাদের মধ্যে হয়তো অনেকেই চমকে গিয়ে থাকবেন যে আগের দিন ওয়াশিংটন সুন্দর এত সুন্দর একটা ইনিংস খেললো, আজকে আবার সুযোগ পেলো না কেন। তো এটাতে পরে আসছি। তো শাহরুখ খান অ্যাকচুয়ালি কিন্তু শাহরুখ খানকে রিটেন করা হয়েছিল এটা বলেই যে ওকে 4 নম্বরে খেলানো হবে পুরো সিজনটা, এবং কিছু কারণে এখনো অব্দি সম্ভব হয়নি, ট্যাকটিক্যাল কিছু কারণে বা গেম সিচুয়েশন এর কারণে। কিন্তু আজকে যখন সেকেন্ড উইকেটটা পড়ে তখনও 10 ওভার বাকি ছিল, তো সে কারণে শাহরুখ খানকে ওরা পাঠায় 4 নম্বরে ব্যাটিং করতে, এবং শাহরুখ খান একটা খুব সুন্দর ক্যামিও খেলে 20 বলে 36 রানে। তারপরে সাই সুদর্শন ইনিংসটাকে আরো এগিয়ে নিয়ে যায়, রাদারফোর্ড আউট হয়ে যায়, রাশিদ খান, রাহুল তেভাটিয়া যে জন্য আমরা ওকে এতটা ফেমাসলি চিনি, যে ডেথে এসে খুব ভালো ফাঙ্কি শটস খেলতে পারে এবং খুব ভালো ফিনিশ করতে পারে ম্যাচেস গুলোকে। তো রাহুল তেভাটিয়া আবার সেই কাজটা করে দেখালো, 12 বলে 24 রান করলো এবং গুজরাট একটা যথেষ্ট কমেন্ডেবল টোটাল 217 বা 217 বা 218তে গিয়ে শেষ করলো। যেভাবে রাজস্থান ব্যাট করতে নামলো এবং পাওয়ার প্লেতেই ওরা ক্রাম্বল হওয়া শুরু করে, এসএসভি জয়সওয়ালের খুব একটা ভালো আইপিএল যাচ্ছে না। তো আমরা ওকে ইন্ডিয়ান কালার্স এ যেভাবে দেখে আসছি সেই অর্থে সেই ফর্মটা এখানে সেম ঋষভ পান্ট থিং, ইটস দ্য সেম ঋষভ পান্ট থিং দ্যাট ইজ গোইং অন, টু লেফট হ্যান্ডার্স ইজ দ্য সেম থিং ওভার হিয়ার। ঠিক আছে, গুজরাট টাইটান্স এর কিন্তু it has been a narrative that Gujarat Titans is top 3 dependent on the entire IPL thing. They are very much top heavy dependent. আজকে দেখা গেল যে গুজরাটের কিন্তু মোটামুটি শুভমান গিল আবার ফেল, ঠিক আছে, বাট লোয়ার বর্তমানে যত আরো মিডল অর্ডারের দিকে যাচ্ছিল সবাই ইন আ স্কোর এক্সেস অফ 200 এভরিবডি নিডস টু চিপ ইন, দ্যাটস দ্য মেইন থিং। এখানে অলমোস্ট মিডল অর্ডারের প্রায় সবাই কিন্তু 20-30 রান করে চিপ ইন করে একটা স্টেবল। সো এটা একটা বেঞ্চ স্ট্রেংথ দেখাচ্ছে অ্যাটলিস্ট গুজরাটে, অ্যাটলিস্ট এই ম্যাচে তো দেখাচ্ছে, পরের ম্যাচে কি হবে। অ্যাকচুয়ালি অল অফ দিস দ্যাট থিংস দ্যাট ইউ আর ট্রাইং টু, যে পয়েন্টটা তুমি এখানে বলতে চাইছো যে একটা 200 রানের ইনিংস যখন হয় তখন সেখানে কন্ট্রিবিউশনটা মিডল থেকে প্রত্যেককেই চিপিং করতে হয়। তো অ্যাকচুয়ালি ব্যাপার এটার অনেকটাই কিন্তু অংশ দাঁড়িয়ে থাকে এন্ট্রি পয়েন্টের উপরে, যে কোন ব্যাটসম্যানের এন্ট্রি পয়েন্ট কখন হচ্ছে। আজকে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে সাই সুদর্শন প্রথম থেকে একটা দিক ধরে থাকলো এবং অন্যদিকে প্রত্যেকটা ব্যাটসম্যানের এন্ট্রি পয়েন্ট তাদের যে সুবিধের মতো সেই হিসাবে হয়েছে, সেটা শাহরুখ খান হোক বা রাহুল তেভাটিয়া হোক, তাদেরকে যে ডেফিনেট রোল একটা দেওয়া রয়েছে সেই রোল অনুযায়ী ওদের এন্ট্রি পয়েন্টটা হয়েছে। সেটা রাশিদ খানের ক্ষেত্রেও, যে কারণে কিন্তু ওরা ওই রোলটা এফেক্টিভলি পূরণ করতে পেরেছে। অনেক সময় হয় না যে ক্ষেত্রে রানটা যে টার্গেট থাকে সেই টার্গেট অব্দি পৌঁছতে পারে না, কিন্তু আজকে ওটা সাকসেসফুলি হতে পেরেছে। It's the same conversation that is happening with Thala Dhoni as well, that where should he bat, but that's a different thing that এখন
capability আছে কিনা, that's a different conversation altogether. Yeah, but no. এই সেন্সে তুমি যদি বলতে পারো, yes, that's a different team and different conversation, but এই সেন্সে যদি তুমি যদি বলতে মানে চাও If you যে give it থালা more ধোনি বা over, সিএসকে, এটা তো ওডিআই ক্রিকেটে হতো, তাই না? যে যখন এখন আমার মনে আছে, আই এম ওয়ান্স এগেইন গোয়িং দ্য নস্টালজিয়া রাউট, বাট দ্য থিং ইজ যখন ধোনি যখন প্রথম উঠেছিল সেই সময়টা নাম্বার 3 তে ব্যাট করে যখন 183 পাকিস্তানের বিরুদ্ধে 148 করেছিল, তারপর একটা কনভারসেশন চলছিল যে হি শুড কাম লাইক ইন নাম্বার 3 আর নাম্বার 4 মোর অফেন। যত ওর কেরিয়ার এগিয়েছে, প্রোগ্রেস করেছে, হি হ্যাজ বিকাম লাইক আ লেটার অন মিডল অর্ডার ব্যাটসম্যান যাকে বলে। সো এই জিনিসটা তো হচ্ছে, এন্ড তারপরে এখন তো মানে উইথ টি-20 ক্রিকেট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইজ ধোনি তো এমন একটা ব্যাটসম্যান যেটা যাকে সেট হতে লাগে, একটু টাইম তো লাগে। হি হ্যাজ অলওয়েজ বিন দ্যাট কাইন্ড অফ ব্যাটসম্যান, এটা চালাতে পারে না। and his age is also not I mean going down, right? যতই হোক ভাই, 43 বছরে আমরা কি করতে পারবো তার সন্দেহ আছে। এখানে আমার একটা পয়েন্ট আছে যে যেটা তুমি বললে, যতই সিএসকে এর কথা হোক এবং আজকের ম্যাচে সিএসকে না থাকুক, আমার একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে মানে সিএসকে ম্যানেজমেন্ট এন্ড ধোনি, অডিয়েন্স এইটাতেই মস্তি হবে, শুনে নে অডিয়েন্স, এই যেইটুকু অডিয়েন্স দেখবে, দেখ ভাই এটা তো মানবি, আমি পাতি কথা বলছি, গুলিমার অ্যানালাইসিস, ঠিক আছে, আমি বলেইছি আমি বাহাল করতে আসবো। দ্য থিং ইজ গুলিমার অ্যানালাইসিস আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাঙালি অডিয়েন্সের মধ্যে কয়জন এই দুটো টিমের ফ্যান আছে? মেবি হয়তো শুভমান গিলের কিছু আছে, রাজস্থান রয়্যালসের কোনো ফ্যান নেই, কষ্ট হিসাব। এই যে ধোনি নেই যে কন্ট্রোভার্সি বা একটা কনভারসেশন করছি, এটাই অডিয়েন্স মস্তি হবে, কথা মিলিয়ে। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ পেতে পারে, পেলে তো আমাদেরই খুব ভালো, চ্যানেলের গ্রোথের জন্য খুব ভালো। তো আমার যেটা পয়েন্ট সেটা হলো যে চেন্নাইয়ের ম্যানেজমেন্ট উইথ MS ধোনি বিফোর দ্য সিজন বিগ্যান, দে মানে যে প্ল্যানিংটা হয় না সবকিছু, তো মেবি দে হ্যাভ থট দ্যাট যে ভাবে ওদের টিমটা মানে সাজানো হয়েছে উইথ আশফিন অ্যান্ড নূর আহমেদ কামিং ইন, যে স্পিন হেভি অ্যাটাক, তো ওরা ভেবেছিল যে চেপকে যেরকম আগে হতো সেরকমই একটা স্পিন ফ্রেন্ডলি ওরা উইকেটস পাবে, যেটা কিন্তু এবারে হচ্ছে না গত বছরের মতো। তো 150 থেকে 160 রান হবে, এবং যেখানে ওরা অপোজিশনকে বেঁধে দিতে পারবে, এবং যখন ওরা চেস করবে তাদের টপ অর্ডারে যতটাই লেস কেপেবল ব্যাটার্স থাকুক না কেন, ধোনির এন্ট্রি পয়েন্টটা যখন হবে তখন অতটা বেশি রান দরকার থাকবে না, বা ফাস্ট বোলার্সরাই বল করবে। এখন যেটা প্রবলেম হচ্ছে উইথ ধোনি is less capable a batter, or I mean to say is he's half the batter he is against the pace bowlers as compared to against the spin bowlers. তো যখন তোমার ইকুয়েশনটা 30 বলে 50 এ এসে দাঁড়াবে, তখন স্পিনের এগেনস্টে তুমি যদি হিট নাও করো, you have the time with yourself to bash the pace bowlers and win the match for yourself or your team. কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, ধোনির এন্ট্রি পয়েন্ট যখন হচ্ছে তখন অলরেডি 7 ওভারে 100, 8 ওভারে 120, 130, তখন ধোনি দ্য মাইন্ড হি হ্যাজ, দ্য ব্রেন দ্যাট হি হ্যাজ, যে সবসময় আমাকে যদি আমি ম্যাচটা জেতাতে না পারি, কারণ ইন দিস এজ আই ক্যানট রান লাইক আই ইউজ টু, তো আমাকে এখান থেকে কিভাবে বাঁচতে হবে, এটাকে কোনোভাবে ডিফেন্ড আমি করছি না, কিন্তু এটা আমি ধোনির দিক থেকে বলছি যে ওর এটাই তখন মাথায় আসছে যে কিভাবে আমি নেট রানেটের জন্য খেলে রানটাকে কমাতে পারবো, সেটা এইভাবেই পারবো যে আমি লাস্ট অব্দি যদি খেলি, which is a negative thinking all throughout, I'm not backing that. কিন্তু ওদের যে প্ল্যানিংটা প্রথমে ছিল, সেই প্ল্যানিংটা কোথাও গিয়ে ভেস্তে যাচ্ছে বারবার। ওরা টসও হারছে, যে কারণে ব্যাটও পাচ্ছে না, বা সেকেন্ডে ব্যাটিং করলেও ওরা বোলারটা ওদেরকে লেট ডাউন করছে, 200, 210, 220 রান হয়ে যাচ্ছে, যে কারণে ওদের এই যে ইনিশিয়াল প্ল্যানিংটা ছিল সেখান থেকে ওদেরকে দূরে আসতে হচ্ছে। আর ল্যাক অফ প্ল্যান বি, আর ওদের ইন্ডিয়ান ব্যাটিং এর যে অবস্থা টপ অর্ডারের, সেটা তো অবশ্যই একটা মস্ত বড় কারণ। অ্যাবসলিউটলি। যাই হোক, কামিং ব্যাক টু দিস ম্যাচ, তো ব্যাপারটা হচ্ছে আমার এক তো হচ্ছে গুজরাটের, আচ্ছা what can somebody check, like can you check what's the table position right now, who is at the top? হ্যাঁ, এখন গুজরাট at the top. Gujarat at the top, right, with 8 points, yes. তারপরে দিল্লি, তারপরে আরসিবি। একটা খুবই ইন্টারেস্টিং জিনিস যে এখন আমি কালকেও দেখছিলাম যে টপ 5 এর মাত্র একটা টাইটেল, সেটা গুজরাট টাইটান্স এর কাছে, আর বটম 5 এ 15খানা টাইটেল। বিফোর দ্য আইপিএল হু উড হ্যাভ প্রেডিক্টেড দিস, তাই না? জানি না জুয়ারিদের কি অবস্থা, ঠিক আছে, যার ড্রিম 11-এ প্রথম দিয়ে টিম লাগাচ্ছে কি অবস্থা, আই ডোন্ট নো, ঠিক আছে, বক্স অফিসটা। একটা ব্যাপার হচ্ছে এই বছর তোর কি মনে হয়, মানে জাস্ট অ্যাজ এ জেনারেল কনভারসেশন, ব্যাটিং পাটা উইকেট তো মোটামুটি আমরা দেখছি, আদার দ্যান মেবি চেপক আমরা দেখছি মোটামুটি, which is like the best and the like flattest of track. It is easy, it is Eden Garden. Yes.
Eden Gardens, it is Eden Gardens with the boundary dimensions as well and whole মানে পুরো সিনারিওটাকে যদি আমরা ধরি তাহলে Eden Gardens is the highest scoring venue, was the highest scoring venue for last couple of years as well, and till now it is the same case for this year. And যে কন্ট্রোভার্সিটা হচ্ছে পিচ নিয়ে আমার মনে হয় না সেটা খুব তাড়াতাড়ি ওটার কোনো মীমাংসা হওয়া সম্ভব বলে, কারণ যেমনটা আমি আগেও বলেছিলাম যে right now in the middle of the cricketing season or the dire end of the season এখন এই মুহূর্তে সম্ভব নয় পিচকে ওভাবে তৈরি করা যেখানে তোমার মানে ফ্রম বল 1 বা আফটার দ্য পাওয়ার প্লে স্কোয়াড টার্ন করবে এবং হোম টিম তার অ্যাডভান্টেজ নিতে পারবে। এটার জন্য যথেষ্ট একটা পরিশ্রম দরকার হয় গ্রাউন্ড স্টাফেদের এবং পিচ কিউরেটরের, যথেষ্ট সময় লাগে সেটা পিচটা বানাতে এবং সেটা মানে ম্যাচ রেডি করতে। তো আমার মনে হয় না যে যতটা কেকেআর ফ্যান্সরা এটা নিয়ে দাবি তুলছে তার কোনো ফল ওরা পাবে মানে খুব শীঘ্রই, কারণ যথেষ্ট টাইম টেকিং। অ্যান্ড যদি ওটাই ওদের উইশ ছিল যে ওদের স্পিন ফ্রেন্ডলি ট্র্যাক দরকার, তাহলে আমার মনে হয় কমিউনিকেশনটা সিজন শুরু হওয়ার আগে থেকে করা উচিত ছিল অনেকটা। আই হোপ যে চন্দু পণ্ডিত আর অজিঙ্ক্য রাহানে যদি পরবর্তীকালেও নেক্সট ইয়ার যদি ম্যানেজমেন্ট আর ক্যাপ্টেন থাকে, কোচ আর ক্যাপ্টেন থাকে, তাহলে ওরা নেক্সট ইয়ার অনেকটা আগের থেকে এটা সর্ট আউট করার চেষ্টা করবে। আর একটা ব্যাপার হচ্ছে এই যে এই বছর I don't know, like, is it something like I'm seeing less content about IPL? Or is it that it's just my feed? একটু কি হাইপ কম এই বছর IPL so far as of now? Or is it just for দেখো জবের থেকে no actually the thing is জবের থেকে 10টা টিম হয়েছে, 74টা ম্যাচ হয়েছে, তবের থেকে এই স্যাচুরেশন যেটা বলে না লোকে মানে একদম ইনিশিয়াল একটা পিক থাকে, তারপরে এই মিডল ফেজটা না সবাই যে যার কাজে ব্যস্ত, তাছাড়া 10টা টিম প্রত্যেককে ট্র্যাক করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য আর এই যে যেমন আজকের ম্যাচটা তুমি বললে যে লেস পিপল উইল বি ইন্টারেস্টেড টু গেট ইনভলভড ইন ইট, তো হ্যাঁ, তো এই কেসগুলোর জন্যই কিন্তু অনেকটা এফেক্ট হয়। এটা আবার তুমি দেখতে পাবে যখন থেকে নেট রান রেট, সো কল নেট রান রেট ইন দ্য গেম প্লে আসবে, কোয়ালিফিকেশন সিনারিও আরো যেটা আমার খুব খারাপ লেগেছে, বাট আই ক্যানট ডু এনিথিং, সেটা হচ্ছে সালা উই কুড নট ইভেন in a peaceful manner, we could not even grasp the Champions Trophy win. সালা জিততে পারলো না, তার আগেই বলতে গেলে players have gone back to their respective franchises, bus parade তো ছেড়েই দাও, nothing happened like it, right? I don't know why Champions Trophy win feels like a distant, কবে যেন হয়েছে এরকম একটা ব্যাপার। আমার মনে হয় আইপিএল যদি নাও হতো, আমার মনে হয় তাহলেও বিশাল কিছু ওটা নিয়ে সেলিব্রেশন বা ওই জাতীয় কিছু হতো না। হ্যাঁ, এর থেকে বেশি হতো যতটা হয়েছে, কিন্তু আমার মনে হয় না যে অ্যাটলিস্ট 4টে হাইলাইটস তো আইসিসি চ্যানেলে আপলোড হতো। আমি কেন বলছি, আইসিসি এমন বড় ঢ্যাম না, আইসিসি তে চ্যানেলে দেখেছি যে এতদিন হয়ে গেল টুর্নামেন্ট, কোনো বলতে গেলে হাইলাইটস আপলোড হয় না। আর স্টার তো এমনি ঢ্যাম না, ঠিক আছে, ইউটিউবে কোনো স্টারের কিছু হাইলাইটসও দেখতে পাই না, কিছুই দেখতে পাই না। ওই হটস্টার খুললে সারাদিন এই, আর না হলে আইপিএল এর কন্টেন্টই আসতে থাকে। ইন্ডিয়ান, টু বি ভেরি অনেস্ট ভাই, যারা এই ভিডিওটা দেখছেন, ইফ ইউ আর গেটিং ডিসঅ্যাপয়েন্টেড যে আমরা এই ম্যাচটাতে আমরা এরকম অ্যানালাইসিস করছি না এই ম্যাচের, ভাই ম্যাচটা অ্যানালাইসিস করার কিছু নেই, ওয়ান সাইডেড ভিক্টরি। মস্তি নাও তোমরা, আমরাও মস্তি নিয়ে একটা দিয়ে একটু রিল্যাক্স করি, বুঝলে? হ্যাঁ, না যেটা সবই আমরা যথেষ্ট ম্যাচ বাদ দিয়ে অনেক কিছু নিয়ে কথা বললাম, কিন্তু লাস্টেরটা যেটা ওয়াশিংটন সুন্দরের আমি বললাম পরবর্তী নেক্সট কিছু সময়ের মধ্যে বলবো, সেটা নিয়ে আমি বলতে চাই যে গুজরাট টাইটেন্স আর প্লেইং উইথ দ্য পার্সেন্টেজ, যেটা ওরা 2022 সালেও করেছিল, যে বছর ওরা প্রথম এসে চ্যাম্পিয়ন হয়, 2023 সালেও করেছিল। যে ওদের টিমকে দেখে কখনোই মনে হয় না যে ওদের মধ্যে বিশাল কিছু ফায়ারওয়ার্কস আছে বা বিশাল কিছু ডেপথ আছে ব্যাটিং এর মধ্যে বা বোলিং বিশাল কিছু আউট অফ দ্য ওয়ার্ল্ড যে অনেক কিছু করে দিতে পারে বা টপ অফ দ্য টেবিল ওরা থাকতে পারে। ওয়াশিংটন সুন্দরের আপনারা অমিশন দেখে অনেকেই শকড হতে পারেন, কিন্তু ওদের স্ট্র্যাটেজি হচ্ছে এটা যে ওয়াশিংটন সুন্দরকে ওরা অ্যাজ এ ব্যাটার হিসেবে দেখছে, যাকে ওরা তখনই ইউজ করবে যখন কোনো কোল্যাপস হবে, 2-3টে উইকেট যদি প্রথম 5-6 ওভারের মধ্যে পড়ে যায়, তখনই ওকে ওরা ওই হিসেবে ইউজ করবে। হ্যাজ হি ওয়ান আ ম্যাচ ফর দেম ইন দ্য লাস্ট ম্যাচ? ইট ডাজন্ট ম্যাটার যে ওর আগের ম্যাচের পারফরমেন্স কি বা কি করেছে বা উইথ দ্য বল ওর এফেক্টিভনেস কি হতে পারে। আজকেও ম্যাচ আপস দেখেই ওকে কিন্তু ফার্স্ট 11-এ রাখেনি। যদি ওরা এমন ভাবেই ফার্স্ট 11টা ব্যাটিং করার সময় করেছিল, যদি কোল্যাপস হতো তাহলে ওরা প্রথমে আউট হয়ে যাওয়া কোনো ব্যাটসম্যানের বদলে ওকে নামিয়ে
ইম্প্যাক্টর হিসেবে ওকে ব্যাটও করাতো এবং পরবর্তীকালে হয়তো বল করতে দেখতে পেতাম যদি ম্যাচ আপস ফেভার করতো। এটাই হচ্ছে গুজরাট টাইটান্স এর প্ল্যান, বরাবরই এটা হয়ে থেকেছে যে ওরা পার্সেন্টেজে খেলে। আশিস নেহরা অনেকটাই আপনারা সিমিলারিটিস পাবেন ওল্ড স্কুল MS ধোনি এবং সিএসকে এর মন্ত্রার ওর মধ্যে। ওর নিজেও সিএসকে এর পার্ট থেকেছে, আমি জানি না সেটা একটা এর কারণ কিনা, বাট দিস ইজ হাউ ইট গেটস উইথ গুজরাট টাইটান্স এন্ড আশিস নেহরা as coach and part of the management. And Subman Gill সেটাকে রেপ্লিকেট করছে অন দ্য গ্রাউন্ড অ্যাজ এ ক্যাপ্টেন, মানে বিউটিফুলি। আমার যথেষ্ট ভালো লাগছে এটা দেখে, যথেষ্ট কনফিডেন্টলি ক্যাপ্টেন্সি করছে। উইথ দ্য ব্যাট দে উড রিকোয়ার্ড হিম মোর ইন দ্য লেটার হাফ অফ দ্য টুর্নামেন্ট, কিন্তু এখনো অবধি ঠিকঠাক চলছে। না, আমার আরেকটা জিনিস মনে হয়, জাস্ট আ স্মল পয়েন্ট বিফোর উই গো, সেটা হচ্ছে ইট ইজ ইনভ্যালুয়েবল দ্য কন্ট্রিবিউশন অফ রাশিদ খান। ভাই এই লোকটা লিটারালি মানে টুডে হি ওয়াজ এক্সপেন্সিভ, বাট ওই যে he's having his worst season this year, he's having his worst season, and last year ওর খুব একটা ভালো সিজন যায়নি। তো রাশিদ খান যদি ওর রাশিদ খানের মতো, ওইটাই হচ্ছে ব্যাপার, মানে ইটস ইনভ্যালুয়েবল দ্যাট আ প্লেয়ার ইন T20 ক্রিকেট, আ স্পিনার ইজ হ্যাভিং লাইক দ্যাট কাইন্ড অফ ইম্প্যাক্ট if he just makes 80% of the tournament of his best. That's the thing. Huge. একদম। তো আজকে আমাদের আলোচনা এতটাই থাক। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা 1000 সাবস্ক্রাইবারের খুব তাড়াতাড়ি কাছাকাছি এবং সেটা পেরিয়ে যেতে চাই। তো প্লিজ আমাদের সাপোর্ট করুন, আমাদের সঙ্গে থাকুন, IPL দেখতে থাকুন, এনজয় করতে থাকুন এবং আমাদের রিভিউ গুলো উপভোগ করতে থাকুন। হ্যাভ এ গুড নাইট, টাটা।